এইখান থেকে আমি আমার পরবর্তী বিষয়ে আসব, যেটা পাঁশকুড়ায়, যেটা ইতিমধ্যে একাধিক প্রতিবেদন আপনারা দেখেছেন, এবং সেই ঘটনার পর আমার নতুন অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দেব। প্রথমে প্রতিবেদন। হাসপাতালের ভেতরে মহিলাদের উপর ধর্ষণের ঘটনা ঘটছে কিভাবে? সুপার তুমি জবাব দাও। সরকারি হাসপাতালের ভেতর স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পাঁশকুড়া। হাসপাতালের মধ্যে একটা প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের উপর ধর্ষণ হচ্ছে কেন? সুপার তুমি জবাব দাও। আরজিকর কাণ্ডের পর ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদে পাঁশকুড়া বন্ধ পালন করল এসইউসিআই। গত রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 2 ওয়ার্ড গার্ল। তাদের দাবি, হাসপাতালে বেসরকারি ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান তাদের ধর্ষণ করেছেন। জাহির আব্বাস খান, ফ্যাসিলিটি ম্যানেজার, আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না, বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। অভিযোগ পেয়ে পুলিশ জাহির আব্বাস খানকে গ্রেফতার করে। এরপরই এই জাহিরের কুকীর্তি নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক কর্মী। আমাদের সঙ্গে স্যার যথেষ্ট খারাপ ব্যবহার করতো, কারণ আমরা কষ্ট করে কাজে ঢুকেছি যাতে এই কাজ থেকে না বাদ যাই তার জন্য। বেশি বলতে গেলে বলে লাত মেরে বের করে দেবো, ডিউটি করতে দেবো না, যা ডাক কাকে ডাকবি ডাক, এরকম বলে। আর এখানেই প্রশ্ন উঠছে, ঠিকাদার সংস্থার এক কর্মী এত প্রভাবশালী হয়ে উঠল কি করে, কাদের প্রশ্রয়ে? শনিবার পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। প্রথমে তারা হাসপাতালে যাবেন, এরপর নির্যাতিতার সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। দুপুরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে। বিটন চক্রবর্তী, ঝিলম করঞ্জায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমি প্রথমে যাব ডক্টর বিপ্লব চন্দ্রের কাছে, কিন্তু আমার প্রথম খটকাটা সেটা হচ্ছে দাগি বলতে যা বোঝায়। 3টে ঘটনায় অভিযোগ এনার বিরুদ্ধে। 2008 সালে এই অভিযুক্ত গ্রেফতার হয়, 3 মাস জেল হয় ধর্ষণের ঘটনায়। তিনি সরকারি হাসপাতালে কাজ পান কি করে? আমার সব থেকে বড় খটকাটা এই জায়গায়। এবং এই মুহূর্তে আরজিকরের আবহে তার বাবা মা মনে করছেন অভয়ার তারা বিচার পাননি। সেইখানে এই ঘটনা আরও আরেকবার কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে এই মারাত্মক অভিযোগে 3 মাস জেল খাটা একজন দাগিকে, কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সিস্টেম? ডক্টর চন্দ্রর কাছে যাব, যে আপনারা অভয়া মঞ্চ তো বারবার এই স্বাস্থ্যকর্মীদের, ডাক্তারবাবুদের নিরাপত্তা নিয়ে এত প্রতিশ্রুতি পেয়েছেন, দাবি তুলেছেন, তারপর প্রতিশ্রুতি পেয়েছেন, তা তার স্টক চেকিং কি হলো? এই অবস্থা হয়ে আছে গোটা সিস্টেমের, এটা আপনারা নিজেরা বুঝতে পেরেছিলেন? আজকে আমার বলতে খুব লজ্জা লাগছে, গতকাল ছিল 17ই সেপ্টেম্বর, মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষের সূচনা। আজকে সেই রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের বাংলায় আমাদেরকে দেখতে হচ্ছে একের পর এক সেই আরজিকরের ঘটনা। আরজিকরে আমার ছোট বোন, আমি আরজিকরের প্রাক্তনী, যেভাবে খুন হলেন, ধর্ষিতা হলেন, আজকে 13 মাস হয়ে যাবার পরেও কিন্তু তার কোনো বিচার হলো না। আজকে অভয়ের মা বাবা কাঁদছে, প্রত্যেকের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু বিচার আসছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনিও বিচার দিচ্ছেন না। তাহলে এখানে প্রশ্ন, বিচার কি উনি খুব সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে দিতে চাইছেন না? তাদের অস্তিত্ব বিপন্ন হবে কোনোভাবে? আজকে কসবা ল কলেজের ঘটনা কি প্রমাণ করে শিক্ষাক্ষেত্রে? আপনারা আলোচনা করলেন একটু আগে, প্রধান শিক্ষককে মারধর করা হচ্ছে। আজকে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষা এগিয়ে ছিল, আজকে একদম পিছিয়ে যাচ্ছে। আজকে এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের যে ঘটনা, এ তো অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যে রিলায়েবল ফ্যাসিলিটি কোম্পানি, সার্ভিস কোম্পানি প্রাইভেট লিমিটেড, সেই রিলায়েবল, কতটা রিলায়েবল? এই কোম্পানি কিন্তু এসএসকেএম হসপিটালে বহুদিন ধরে কাজ করছে, এবং এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি শুধু নয়,
এরকম অসংখ্য সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি থেকে শুরু করে বহু জায়গাতে ডাক্তার এবং নার্স ছাড়া বাকি সব প্রাইভেট কোম্পানির হাতে চলে যাচ্ছে। তাদের কি রেসপন্সিবিলিটি আছে, কি লায়াবিলিটি রয়েছে? আজকে যখন শোকজ করা হলো ওই কোম্পানির এদের মাথাদেরকে, তখন শোকজ লেটারে ওনারা বললেন, এই রিলায়েবল ফেসিলিটি কোম্পানির উনি বললেন যে আমরা নাকি কর্মীদের নিয়ে একদম সমস্ত নিয়ম নীতি মেনে গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাহলে একজন চিকিৎসক হিসেবে বলতে হয়, তাহলে ওই যে জাহির আব্বাস এ কোন গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল? সে একজন রেপিস্ট বলে আপনার এই যে সরকার এমন কোম্পানিকে বরাদ দিচ্ছে এবং সেই একটা কথা বলুন, সেটা হচ্ছে এই সরকারের পুলিশই তো অবশ্য 2008 সাল বোধহয় একে এই জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছিল ধর্ষণের মামলায়, 3 মাসে জেল খাটে। এই রকম একজন দাগীকে একটা সরকারি সুপার স্পেশালিটির হাসপাতালে যদি কোনো ঠিকা সংস্থা, মানে আপনি যেরকম বলছেন ঠিকা সংস্থা নিয়োগ করেছিল, সেটা চেক করার দায়িত্ব কার? তার তো একটা ব্যাকগ্রাউন্ড চেক হবে অবশ্যই। এতগুলো মানুষ, এত রোগী, এত ডাক্তারবাবু, এত নার্স, এত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রতিদিন তার ওঠা বসা। এখানে তো এটাই প্রশ্ন, তাহলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর, সরকারি স্বাস্থ্য মন্ত্রকের তাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? এই জাহির আব্বাসের মতো লোক যদি মাথা হয়, তার যে কোম্পানি, সেই কোম্পানির মেয়েদেরকে, পুরুষদেরকে পর্যন্ত যদি যৌন নির্যাতন করে রেগুলার বেসিসে, এবং তাতে সাই না দিলে, তাতে সাবমিট না করলে তার চাকরি চলে যেতে পারে, মারধর খেতে পারে, প্রাণ চলে যেতে পারে, তাহলে সেই হসপিটালে একজন রুগিনী, একজন নার্স, একজন মহিলা ডাক্তার, সে কি কোন নিরাপত্তায় সেখানে থাকবে? আজকে যখন আমরা চিকিৎসা করি মহিলা পেশেন্টরা, আজকে যদি অনেক সময় তাকে অচৈতন্য অবস্থায় থাকতে পারে, সে ওটিতে থাকতে পারে, সে একটা সাবকনসিয়াস মাইন্ডে থাকতে পারে, তাহলে এই ধরনের মানুষ যদি হসপিটালের ফেসিলিটি ম্যানেজার হয়, তাহলে কোথায় গিয়ে আমাদের নিরাপত্তাটা? ফলে মারাত্মক। এবং তার একটা হচ্ছে, আমি বাকিগুলো ডিটেলস অনে আর বলতেই পারবো না, নাবালিকাকে ধর্ষণের মামলায় রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে, 3 মাস সে জেল খেটেছে। সেই রকম লোক এই সুযোগ পায় কি করে? হ্যাঁ, 30 সেকেন্ড নেব। হ্যাঁ, বলছি যে এই যে সারা রাজ্য জুড়ে অরাজকতা চলছে, এখানে আসল কারণটা কি? কারণ অপরাধীরা শাস্তি পাচ্ছে না, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আগামীকাল সেই জন্য ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন, আজকে সারা বাংলার মেয়েরা আজকে বলছে, দলমত নির্বিশেষে, আজকে হাতরাসে ঘটছে, উন্নয়ে ঘটছে, সব জায়গায় ঘটছে, পশ্চিমবঙ্গে ঘটছে প্রবলভাবে। পশ্চিমবঙ্গে আমরা এটা ঘটবে চাইনি, আমরা আশা করিনি। সেই পশ্চিমবঙ্গে যখন ঘটছে, আগামীকাল আমরা সিবিআই অভিযান করব। ডাক্তারবাবু যখন এতগুলো কথা বললেন যে পশ্চিমবঙ্গের মেয়েরা অত্যাচারিত, ধর্ষিত, লাঞ্ছিত, আপনার হয়ে গেছে, আপনার বলা হয়ে গেছে। ওনারা ভালো করেছেন, ওনারা ওই অভয়া মঞ্চের নামে ইন্টারন্যাশনাল একজন রেপিস্টকে রেখেছিলেন, যিনি মমতা ব্যানার্জি যখন কেলক কলেজে বক্তৃতা দিচ্ছিলেন অক্সফোর্ডে, তখন সেখানে উপস্থিত থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন ডাক্তার অমল বোস, যার বিরুদ্ধে আজকে ব্রিটেনের কোর্ট 10 জন মহিলা, তার মধ্যে নার্স, তাদের যৌন নিগ্রহ এবং ধর্ষণ করেছে, তার বিরুদ্ধে সাজা জারি করেছে। দ্বিতীয় কথা, একটা পরিকল্পিত মিথ্যাচার দিনের পর দিন করা হচ্ছে, যে বিচার হচ্ছে না অভয়ার। আরে শিয়ালদা কোর্টে এতদিন শুনানি হলো, ট্রায়াল হলো, সিবিআই তদন্ত করলো, সুপ্রিম কোর্ট মনিটর করলো, কোর্ট রায় দিল, তারপর বলছে বিচার হচ্ছে না। এই যে পরিকল্পিত মিথ্যা ন্যারেটিভ। এবার আমি আসছি কামপুরা পয়েন্ট, এইবার আমি আসল পয়েন্টে আসছি। দেখুন সুমন, আমি আপনার আগের দিন ছিলাম আপনার সতী, সেদিনকে আলোচনা, এটা একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি। সুমন মনে থাকবে সেদিনকে কল্যাণীর বিধায়ক এসেছিলেন, আমি অভিযোগ করেছিলাম যে উনি নিজে সুপারিশপত্র দিয়ে নিয়োগ করেছেন। তখন উনি বললেন যে এটা একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি, যদিও সরকারি হাসপাতালে টেন্ডার একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি পেয়েছে, তর্কটা ধরে নিলাম। তাহলে সেদিনকে যদি কন্ট্রাকচুয়াল এজেন্সি টেন্ডার পেয়ে কাকে কাজে নিয়োগ করেছে সেটা তাদের এখতিয়ার হয়, সেটা সরকারের যদি কোনো দায়িত্ব বিজেপি এবং তোমরা বুঝে নাও। কিন্তু আমার এবং তোমার আশঙ্কাটা হচ্ছে এই একই কোম্পানি তো এসএসকেএম সহ রাজ্যের প্রায় সবকটা সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্ব রয়েছে, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। কি যদি তাকে তার দায় সরকারকে নিতে হয়, তাহলে কল্যাণী এজেন্সি নিয়োগের দায়িত্ব নেবে না। প্রথম কথা, তোমরা রাজনৈতিক খেলাটা বুঝো না, কিন্তু এর উত্তরটা দিতে হবে। একটা বেসিক জায়গা বুঝতে হবে, একটা এজেন্সি কাজ পায় তার ক্রেডেনশিয়ালের ভিত্তিতে, তার ক্রেডেনশিয়াল রয়েছে তাই সে কাজটা পেয়েছে। এই পার্টিকুলার ঘটনা, ওই জন্য এই হাসপাতালের মতো সেনসিটিভ জায়গা, বলো, এই অভিযোগ পাওয়ার সাথে সাথেই কোলাঘাট থেকে অভিযুক্তকে ডিটেইন করা হচ্ছে, আজকে যাবতীয় প্রসিডিউর করা হচ্ছে। কিন্তু ঘটনা ঘটার পর তুমি এফআইআরটা পড়েছো, তাতে পরের পর কেস স্টাডি এবং যে ফুটেজগুলো আছে, আমি পরিষ্কার আপনাদের বলছি, একাধিক ওই
হাসপাতাল থেকে ফুটেজ এসছে, যে ফুটেজগুলো আপনাদের সামনে আমি দেখাতে পাচ্ছি না, নিঃসন্দেহে কোর্টে সে জিনিস উঠবে। আমি বলছি তার নিজের একটা ঘর এবং সেই ঘরে দুষ্কৃতী কার্যকলাপ চালাচ্ছে, যেটা দেখাতে পাচ্ছি না, সেই জিনিস তার দায়। তো ঘরটা তো হাসপাতাল, বাড়িটা তো সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেটা অন্যায়, সেটা অন্যায়। আজকে আমি আবার সেই ঠিকা সংস্থাই তো রাজ্য জুড়ে কাজ করছে, কি মুশকিল? যদি অন্যায় করে আজকে ধরো তার মানে ব্যাপারটা না 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 এক সেকেন্ড, তার মানে ব্যাপার না না এবিপি আনন্দের ব্যাটম্যান নয়, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের একটা, আমি বলছি দিনে না, দিনের পর দিন একটা ঘটনা নয় না, কিন্তু তুমি সরকারের ক্ষেত্রে বলছো নাকি রিলায়েবলের হয়ে বলছো, এইটা আমায় জানতে হবে। কিন্তু সরকারকে যেভাবে এইটা আমায় জানতে হবে। আপনি বলেছেন সেটা সরকার ঠিক করে না, সেটা যে লোয়েস্ট কোর্ট করবে সে ঠিক পাবে। কোনো বেসরকারি সংস্থাকে আমি হাসপাতালের কাজ দিলাম, তো তারা যদি চোর ডাকাত এনে সেখানে হাসপাতালে লাগায়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ঘটনাটা ঘটেছে তারপরে যে সংস্থা এরকম যে এর আগে ধর্ষণের দায়ে অনেকদিন হাজত খেটেছে, সেরকম লোককে হাসপাতালে দেওয়ার জন্য সেই সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা তো বলতে হবে সরকারকে। এবং এরপরে যেমন এসএসকেমে আছে বলছে, অন্য জায়গায় যেখানে আছে সেখানেও তো দেখতে হবে যে এই রকম রেপিস্ট বা ডাকাত বা মার্ডারার আছে কিনা, সেগুলো দেখার জন্য কি। আমার একটা কথা বলুন নজরুলদা, প্রত্যেকটা নিয়োগের তো ব্যাকগ্রাউন্ড চেকের একটা ব্যাপার থাকে, ব্যাকগ্রাউন্ড তো চেক করবে। মানে আমি বলছি 3 মাস ডাক্তারের ব্যাকগ্রাউন্ড চেক করেছিল, যে ডাক্তার 5 জন মহিলাকে রেপ করে আজকে ব্রিটেনের কোর্টটাকে সাজা দিয়েছে। হ্যাঁ, কিন্তু অরূপ তুমি মাথায় রেখো আজকে করে ঘটনাটা ঘটতোই না যদি ওই সিভিক ভলান্টিয়ার কলকাতা পুলিশের মোটরসাইকেলে নিয়ে আরজিকরের ভেতরে একেবারে দ্বিধাহীন ভাবে, কোনো বাধাহীন ভাবে সে ঢুকতে পারত। আমি বলছি, আমি অরূপ আমার সঙ্গে এইখানে একমত হবে যে এই তো মুখ্যমন্ত্রী একটা অনন্য প্রকল্প নিলেন এসএসকেএম এ উডবান 2, চমৎকার প্রকল্প। আমি শিওরিত হচ্ছি আজকে জেনে যে সেখানেও তো এই একই ঠিকাদার সংস্থা কাজ করছে। আমি বলছি আজকে উডবান 2-তে যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা অরূপরা বলে মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় হয়েছে, ফেয়ার এনাফ, খুব ভালো উদ্যোগ। সেখানে ঠিকাদার সংস্থা দাগি লোককে, নাবালিকা ধর্ষণে জেল খাটা 3 মাস জেল খাটা লোককে রিক্রুটমেন্ট দিলে তার দায় কার? এই প্রশ্ন উঠবে না? আমার একটা অন্য প্রসঙ্গ আছে, এক সেকেন্ড, আমার একটা অন্য প্রসঙ্গ আছে। আমরা দেখেছি বরাবর তৃণমূল কংগ্রেস এই রাজ্যের এরকম যে কোনো ঘটনা, যারা ধর্ষক তাদের পৃষ্ঠপোষকতায় একদম অগ্রণী ভূমিকা নেয়। কিরকম ভাবে সেই শেখ শাহজাহান যখন সন্দেশখালিতে দিনের পর দিন হিন্দু মেয়েদের পিঠে বানিয়েছে, আর ঠিক এক জায়গায় আমরা পাঁশকুড়াতে দেখেছি জাহির আব্বাস, যে কিনা ইতিমধ্যে সে নাবালিকাকে ধর্ষকে অভিযুক্ত, তাকে কিভাবে রাখতে থাকো ব্যাকগ্রাউন্ড চেকিং। এবং সবথেকে বড় কথা, কিন্তু ক্রিমিনাল ইজ আ ক্রিমিনাল। আমি বলছি এখানে হিন্দু ক্রিমিনাল হলো একই রকম ঘৃণা বর্ষিত হতো। একদম, কিন্তু আমার অন্য প্রসঙ্গ আছে, আমার এক সেকেন্ড বলছি, থামুন, আমার একটা অন্য প্রসঙ্গ আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, আমি পেট্রোনাইজ কথাটা কেন বললাম, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, যে ফার্মাসিউটিক্যালে দিনের পর দিন সে রিঙ্গার ল্যাকটেট একদম নষ্ট হয়ে যাওয়া, কর্ণাটক সরকার যেখানে মানা করে দিয়েছিল, এটা এই পশ্চিমবঙ্গে এবং আরজি করে চলেছে। আর সর্বশেষ আমি বলতে চাই, অভয় মঞ্চের তরফ থেকে ডাক্তারবাবু এসছেন, উনি হাতরাস, উন্নাও সব জায়গায় ঘুরলেন, কিন্তু পশ্চিমবঙ্গে যখন আমরা অভয়ের বাবা মাকে নিয়ে যখন আমরা নবান্ন অভিযান করেছিলাম, আসেননি কেন? ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। তখন তারা বৃহত্তর রাজনৈতিক বোনটাকে উদার করে এলেন না কেন? তখন তারা কথা শুনলাম, ও ধর্ষণের মধ্যে ধর্ম খুঁজতে যাচ্ছে। দেখো এক সেকেন্ড, আমি গঙ্গাধর কয়াল বলে একজন বিজেপি নেতার নাম জানি, যিনি সন্দেশখালী মন্ডলের সভাপতি। দেখুন চিৎকার করছে, যে বলেছে রেপি হয় না, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। রেপি হয় না, আমি বলছি না, বিজেপি সভাপতি। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আমি আবার বলছি যে কি করে এই ব্যক্তি, এই দাগী ব্যক্তি এই গুরুত্বপূর্ণ পদে পৌঁছতে পারলো, নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ গভীর প্রশ্ন তুলে দিল। পরের প্রতিবেদন। পাঁশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, ভয়ঙ্কর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। মারাত্মক বিষয় হলো, এই জাহিরের বিরুদ্ধে এরকমই জঘন্য অভিযোগ আগে উঠেছে। 17 বছর আগে 2008 সালে 8ম শ্রেণীর এক ছাত্রীকে টিউশন পড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে। ওই দিন টিউশনিতে আমি রাতেবেলা ঘরে পড়তে বসছি, রাত্রে এসছে, আমার মা তখন কাজে যেত আর কি, সন্ধ্যাবেলায় এসেছিল,
এসে এমনি করছে আমার সাথে, ব্যাপার খারাপ ব্যাপার। বলছে না তুই যদি বলো তোকে মেরেই দেবো, আমি এখান থেকে জীবন থেকে মেরে দেবো। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। তাকে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগও ওঠে জাহিদ আব্বাস খানের বিরুদ্ধে। তো স্কুল যেতে যেতে একদিন পেটে খুব যন্ত্রণা হলো, আর বলে মা জহির আব্বাস খান ওষুধ জ্বরের খাওয়াইছে। আমি বলি কেন সে জ্বরের ওষুধ খাওয়াবে, তোর মা তো নাই, ওষুধটা খেয়েলে। তারপর সকালে খুব ছটকাচ্ছে, বলে বাথরুম যাবো। আমি তাহলে বাথরুম যা, আমি দাঁড়িয়েছি, খালি রক্ত চালা পড়তিছে। এরপর পাঁশকুড়া থানায় জাহিদ আব্বাস খানের বিরুদ্ধে এফআইআর করে নাবালিকার পরিবার। গ্রেফতারের 3 মাস পর জামিন পেয়ে যায় অভিযুক্ত জাহিদ। অভিযোগ, মামলা মিটমাটের জন্য নাবালিকার পরিবারকে 50,000 টাকার প্রলোভন দেখানো হয়। এরকম মারাত্মক অভিযোগ ওঠা সত্ত্বেও 3 মাস জেল খেটে আসা জাহিদ আব্বাস খানকেই ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়। শুধু তাই নয়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, এর আগে ঠিকাদার সংস্থার ইনচার্জ পদে ছিলেন জাহিদ আব্বাস খান। সংস্থার বদল হলেও জাহিদ থেকে যান। নতুন ঠিকাদারি সংস্থাও তাকেই ফ্যাসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত করে। হাসপাতালে তার একাধিক অ্যাম্বুলেন্স ও গাড়িও চলত। অনেকে বলছেন এসব থেকে জাহিদের প্রভাব বোঝা যায়, কিন্তু এই প্রভাবের নেপথ্যে কি? ঠিকাকর্মীরা এই জন্য অভিযুক্ত বারবার হচ্ছে, কারণ এই ঠিকাকর্মীর নিয়োগ প্রক্রিয়া দেখুন। ঠিকাকর্মীরা নিয়োগ হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। এরা পার্টি ক্যাডার, এবং সেই জন্য এরা ধরাকে সরাজ্ঞান করে না, যা ইচ্ছে তাই করে। অভিযুক্ত যে সে তৃণমূল এবং সে শাস্তিপ্রাপ্ত ধর্ষক, আগের ঘটনায় একবার না একাধিকবার। ফলে জেনে বুঝিয়ে একজন ধর্ষককে তৃণমূল তার নেতৃত্বে হাজির করেছে, এবং সে আবার হাসপাতালে গিয়ে ধর্ষণের মতন কাজ করেছে। বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য খারিজ করেছে তৃণমূল। একটা কেউ কারো অভিযোগ করে দিল, আরে তার তো একটা প্রমাণ থাকবে, তো মহা মুশকিল। যদি কোনো প্রমাণ থাকে, নথিপত্র থাকে, তাহলে সেটা ব্যবস্থা নেবেন। আর দু একটা যে খারাপ বিচ্ছিন্ন ঘটনা, কারো অভিযোগ তুলতে তো আর জিএসটি লাগে না, একটা গায়ে কাদা লাগিয়ে দিল, আরে প্রমাণটা করো ভাই। জাহিদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। বিজন চক্রবর্তী, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, দুটো পার্টে আসবো। একটা হচ্ছে ঠিকার অংশ, যেটা ঠিকাকর্মী, তার কোনো দায়বদ্ধতা আছে কিনা, 1 নম্বর। এবং 2 হচ্ছে দেখুন প্রভাবশালীর পার্ট। কেন? ঠিকাকর্মীর অংশ হচ্ছে আরজিকর ঠিক এই জিনিসে হয়েছিল, এবং একজন সিভিক ভলেন্টিয়ার যে সম্পূর্ণ বেআইনিভাবে কলকাতা পুলিশের মোটরসাইকেল নিয়ে ঘুরতো, সে মধ্যরাতে আরজিকরে ঢুকেছিল বলে এত ঘটনা। যদি সেই সরকারি শিলমোহর, সেই মোটরসাইকেল, সেই কলকাতা পুলিশের সিপির নামে রেজিস্ট্রি হওয়া মোটরসাইকেলটি তার সঙ্গে না থাকতো, তার এন্ট্রিটা কোনোভাবে আটকানো যেত, আরজিকরের বাবা মাকে আজকে চোখের জল ফেলতে হতো না। দ্বিতীয়, কেন প্রভাবশালী বলছি, যে মনোজিৎ মিশ্র সে এত প্রভাবশালী, এখনও আজকেই দেখাবো আপনাদের কসবা ল কলেজের যে দেয়ালে তার নাম লেখা ছিল, সেটা এখনও জল করছে। তার একটা এমন ঘর, যে সিকিউরিটির ঘরে সে দুষ্কর্ম করবে, বাইরে সিকিউরিটি বসে পাহারা দেবে। এই আদালতে বহুবার চার্জশিটেও আছে, এই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের চার্জশিটেই আছে। এখানেও এই জাহিদ আব্বাস খান একটা চেম্বার হিসেবে সরকারি হাসপাতালের ঘর ব্যবহার করছে। সেই ঘরের নক্কারজনক ফুটেজ সব ভাইরাল হচ্ছে। কি চলছে? যে কোনো বিশ্লেষণ, যে কোনো একটা কথা আপনাদের প্রতিবেদনে দেখালেন, আমার একটা জানা ছিল যে এই জাহিদ আব্বাস খান আগে যে অন্য একটা বেসরকারি সংস্থার হয়ে ফ্যাসিলিটি ম্যানেজার ছিলেন, সেই সংস্থার চেঞ্জ হয়েছে, কিন্তু তার চেঞ্জ হয়নি, নতুন সংস্থাও তাকে নিয়োগ করেছে। তার মানে শাসক যোগ ছাড়া এটা কোনো মতে সম্ভব নয়। দেখুন, মানে আলোচনার তর্ক বিতর্ক আমরা করতে পারি, কিন্তু দিনের শেষে মেয়েদের নিরাপত্তার জায়গাটা আপনি ভাবুন। মানে সন্দেশখালী হতে পারে, সেটা আমাদের ল কলেজ হতে পারে, সেটা হাঁসখালি হতে পারে, সেটা পাঁশকুড়াতে হতে পারে, সর্বত্র আপনি যদি লক্ষ্য করেন যে দিনের শেষে কিন্তু আমার মা বোনরা কিন্তু মানে সত্যি নির্যাতিত। মানে কে করেছে সেটা আরেকটা বিষয়। দেখুন, এই ঘটনাগুলো যে ধারাবাহিকভাবে আসছে, মানে বিশেষ করে এই হাসপাতালের ঘটনাটা, সেইখানে কিন্তু আপনি দেখুন স্থায়ী কর্মী আপনি দিতে পারছেন না বলেই আপনাকে বাধ্য হয়ে এই ধরনের ঠিকাদারের উপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ আপনি পলিসি কি নিচ্ছেন যে ভাই আমি বেতন দিব না, পেনশন দিব না, আমার খরচা কমাবো, তার জন্য সিভিক ভলেন্টিয়ার, এখানে একেবারে ঠিকাকর্মী, মানে আরজি করে সিভিক ভলেন্টিয়ার, এখানে ঠিকাকর্মী। মানে তার স্কুলগুলোতে দেখবেন আপনি মানে কন্ট্রাকচুয়াল,
ফলে আপনি সর্বত্র কি করছেন যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরে এই তৃণমূল শাসনকালে কিন্তু তাদের নিয়োগ করা হয়নি, তার পরিবর্তে যাদেরকে আপনি নিয়োগ করছেন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করছেন, অস্থায়ী ঠিকাদার, চুক্তির ভিত্তিতে কেউ। এবং এই কর্মীদের তো কোনো দায়বদ্ধতা নেই। সিভিক ভলান্টিয়াররা যখন পুলিশের দায়িত্ব পালন করে তার কে দায়িত্ব আছে? না আছে তার ট্রেনিং, না আছে তার কিছু। এবং এই ধরনের যে ঠিকাদার সংস্থার তারা এই সংস্থাগুলোও আবার তারা যে বরাতগুলো পায় সেই বরাতগুলো পাওয়ার পেছনে কিন্তু রাজনৈতিক শক্তি সরাসরি থাকে। আমি আপনাকে বলছি, এই যে ঠিকাদার সংস্থা যে পাঁশকুড়ায় অপারেট করছে, এই ঠিকাদার সংস্থার প্রভাবশালী লোক কে আছে? নিশ্চয়ই কোনো প্রভাবশালী লোক আছে, খুঁজে বার করা দরকার। কেন প্রভাবশালী কথা বলছি, এতগুলো প্রতিষ্ঠানে ওই একটা সংস্থা, একই সংস্থা কি করে এতগুলো বরাত পাচ্ছে? এবং তারপরে একটা লোক 3 মাস জেল খেটেছে নারী নির্যাতনের জন্য, সেই লোকটাকে আবার মাথা করে ওই সংস্থায় বসানোর পেছনে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল লজিক আছে। পলিটিক্যাল সাপোর্ট ছাড়া ওই ধরনের অত্যাচার সে জারি রাখতে পারে না। রাহুলের কাছে যাবো। একদম মূল বক্তব্য হচ্ছে মিশ্র অর্থনীতিতে চুক্তিভিত্তিক নিয়োগ থাকবে, কিন্তু তার দুটো দিকের সমস্যা। একদিকের সমস্যা হচ্ছে একদিকে মানুষগুলো যারা সেখানে কাজ করছেন তাদের কাজের কোনো সুরক্ষা নেই, অন্যদিকে যারা কাজ করছেন এবং তাদের যে মাথারা তারা অনেক সময় তাদের ব্যাকগ্রাউন্ড চেক বা এই ধরনের ঘটনা ঘটে না, এবং এটা কিন্তু দিনের পর দিন চলে আসছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে কোনো সরকারি অত্যন্ত দায়িত্ব নিয়ে দেশের মানুষের কাজ করার জন্য, হাসপাতাল তো মানুষের কাজ করার জায়গা, সেইখানে আমাদের যে পার্মানেন্ট এমপ্লয় নিয়োগ করার কথা, এই ব্যাপারে কিন্তু বহু বছর ধরে ভারত এবং আমাদের রাজ্যের যে সরকারগুলো তারা কিন্তু সরকারি আইন কানুন মানেই না। তাদের যে প্রভিডেন্ট ফান্ড পাওয়ার কথা সেগুলো ঠিকভাবে দেখা হয় না, একই রকমভাবে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয়টি বারবার করে ঢুকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য সরকারি চাকরিতেও তাই হচ্ছে। চুক্তিভিত্তিকের বদলে যদি পার্মানেন্ট কর্মী হলে আটকানো যেত। আমার একটা সাম্প্রতিক উদাহরণ মনে পড়ছে, আমি হোমগার্ডের পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্যাল টেস্টে একজন তরুণী অজ্ঞান হয়ে গেলেন, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ হলো কদিন আগে বিহারে, সারা ভারতবর্ষ শিউরে উঠলো। আজকে পুরীতে যে ঘটনা ঘটেছে, উড়িষ্যার একের পর এক মেডিকেল কলেজের ঘটনা সামনে এসেছে নার্সের উপর। আজকে ধর্ষণের মতো ব্যাধিকে শুধুমাত্র কিন্তু তুমি আমায় রাজনৈতিক ভাবে তুমি দলের দিক থেকে বিচার করে বলো অরূপ। সেটা হচ্ছে যে আরজি করের ঘটনা সিভিক ভলান্টিয়ার ঘটালো, এখানকার ঘটনা এত বড় ঘটনা একজন টিকাকর্মী ঘটালো। আমি বলছি এর দায়, এটা ব্যাকগ্রাউন্ড চেক যদি সরকার, আমি বলছি মুখ কার পুড়ছে, সরকার এবং শাসক দলের। তুমি তো এটা ঠিকাকর্মীর ঘাড়ে দায় চাপিয়ে সরকার বেরিয়ে যেতে পারবে না, কারণ সরকারের প্রিমিসেসে এই ঘটনার অভিযোগ। না না, নিশ্চিতভাবে। কিন্তু এখানে সরকার যদি ধর্ষণের মতো একটা ঘটনার কারণ হিসেবে শুধুমাত্র ঠিকাকর্মী বা চুক্তিভিত্তিক, না তুমি ব্যাধির গভীরে যেতে যেতে তো এটা রয়েই যাবে। আমি তোমাকে একটা কথা বলছি, দেখো এই আমি কটকে কদিন আগে রোগীকে ধর্ষণ করেছে ডাক্তার বিষয় নিয়ে বলছি না, আমি অরূপ বল। কিন্তু দেখো বারবার যে বলছি না সরকারি যোগসাজশ, সরকারি যোগসাজশ, যা যা যে যা বলছে প্রত্যেকেই কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে সরকারি সরাসরি এর মধ্যে। শেষ করি, আমার বক্তব্য হচ্ছে তো যাচ্ছে তো এত আজকে দাঁড়িয়ে সরকারি কোথাও যোগসাজশ যারা করেছে, এটা সামাজিক ব্যাধি যারা করেছে, সরকার যদি এখানে তদন্ত না হয় বা হয়, যে কতবার তোমাকেই ঢোক গিলতে হলো। এবার আমি বলছি এই ঢোকটা তো সরকারকে গিলতে হচ্ছে, ঠিকাকর্মীদের ইন্টারেস্টটা কোথায়? ঠিকাকর্মীদের বিরুদ্ধে নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত 100 বার। আমার বক্তব্য বাইরের জায়গায় দাঁড়িয়ে যখন মোহনলাল বাদাওলি বা রামদুলারি এরা তো বিজেপি জাহান নামে যা, আমার বাংলায় হবে কেন ডাক্তারবাবু? বিষয়টা একটু বলতে দিন। প্রতিবেদনে যেতে হবে, আমি দেখাবো যে একেবারে আরজিকর এবং সেই টিকা ভর্তিদের। দেখুন, আরজিকর হাসপাতালের পর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, আবার এক সরকারি হাসপাতালে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। গতবার পুজোর ঠিক আগে ঠিক এরকমই সময় কলকাতা উত্তাল ছিল আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে। সেই ঘটনার 1 বছর পেরোতে না পেরোতেই ফের উঠল সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণের অভিযোগ, জানিয়ে আবার আছড়ে পড়ল প্রতিবাদের ঝড়, আবার উত্তাল হলো রাজনীতি। তবে পরপর 2 বছরে ঘটে যাওয়া আরজিকর কাণ্ড এবং পাঁশকুড়া কাণ্ডের মধ্যে সাদৃশ্য শুধু এটুকুই নয়, মিল রয়েছে আরও।
আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস। অর্থাৎ কেউই স্থায়ী কর্মী নন, চুক্তিভিত্তিক। গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতালে ঠিকা ধরাছোঁয়ার বাইরে তাকে দায়িত্ব দেওয়া হলো তৃণমূলের লোককে ঠিকায় ঢুকিয়ে দিয়ে। স্থায়ী চাকরি নিয়োগ ওসব করবে না, শুধু লুঠের কারবার করবে। পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহির আব্বাসের বিরুদ্ধে এরকম অভিযোগ এই প্রথম উঠল এমন নয়। 2008 সালেও অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে জাহিরের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে অনেকের মনে পড়ে যাচ্ছে আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়েরও কুকীর্তির শেষ ছিল না। তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন পরিবারের সদস্যরাই। মেয়ে পরে অত্যাচারী করে তারপরে থানায় ডায়েরি করলাম। কি হয়েছিল মেয়ে কিছু নেই, যা ওখানটা ওরা মেরেছে, ওরা মারা পড় দিয়ে আমি এখানটা 3 মাসের বাচ্চা ছিল, খারাপ হয়ে গেল। ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না, ও আসতো যেত আসতো এত ড্রিঙ্ক করতো। ওকে আমরা বাজে থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন যা ইচ্ছে করুন, কিন্তু দেহ পর্যন্ত দেবেন না। অভিযোগ ওঠা সত্ত্বেও আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের দাপট ছিল মারাত্মক। পুলিশের টহলদারি মোটরবাইক সে নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার হয়েও থাকতো সশস্ত্র পুলিশের ব্যারাকে। এবার পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহিরের ক্ষেত্রেও দেখা গেল একই রকম প্রভাব প্রতিপত্তি। আগে ধর্ষণের অভিযোগে জেল খাটা সত্ত্বেও তাকেই ফেসিলিটি ম্যানেজারের পদে বসানো হয়েছিল। সঞ্জয় রায়ের সাজা হলেও আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি তারা আজও বহু প্রশ্নের উত্তর পাননি। এবার পাঁশকুড়ার সরকারি হাসপাতালে যে জঘন্য অভিযোগ উঠল তার সুবিচার হবে তো, উঠছে প্রশ্ন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আমি ডক্টর চন্দ্রের কাছে যাব যে একজন ঠিকাকর্মী তার এই ব্যাকগ্রাউন্ডে সে যদি প্রতি মুহূর্তে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কম্প্রোমাইজ করতে পারে, এই প্রশ্নটা উঠবে যে দায়টা কার, এবং এই যে এতগুলো জায়গায় ঠিকাকর্মীদের দিয়ে সিস্টেম চলছে তার দায় কে নেবে। আর একটা দ্বিতীয় ঘটনা ঘটার অপেক্ষা করব? অভয়ার পরে তো এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিস্টেমের মানে একেবারে ফ্লসগুলো এক্স্যাক্টলি একই রকম রয়ে গেছে। এখানে আমরা রাজনৈতিক তরজা করতে পারি, আমরা ঝগড়াঝাটি করতে পারি, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা হচ্ছে এই যে লোকগুলো তারা কিন্তু তাদেরকে কিন্তু ভয় পায় সুপার পর্যন্ত হাসপাতালের। এদের অসম্ভব দৌর্দণ্ড প্রতাপ। এই সুপার স্পেশালিটি হাসপাতালের ইট যেদিন থেকে গাঁথা হয়, তার ইট বালি থেকে শুরু করে তার রাস্তার উল্টো দিকেই 10 ফুট দূরে তার বাড়ি, সেখানে সমস্ত কিছু। তার এক ভাইয়ের হচ্ছে এটিএম, কোনো ভাইয়ের ওষুধের দোকান থেকে শুরু করে রাজত্ব একটা, এবং সেখানে কর্মীদের নিয়ে এসে যৌন নির্যাতন, থ্রেট করা, এই জিনিসগুলো দিনের পর দিন অভিযোগ এসছে, কিন্তু কোনো অভিযোগের কিন্তু আমল দেয়া হয়নি। সেখানে আমার আজকে কোনো রোগী যদি আমার রোগী যদি ভর্তি হয় তাহলে আমি আমার এখানে লজ্জা লাগছে যে আপনি দায়িত্ব জ্ঞানীর মতো কথা বলছেন। তুমি যদি রেপ করো, তুমি যদি রেপ করতে পারো, আমার অধিকার রয়েছে রেপ করার। এটা কোনদিন মেরুদণ্ড দিয়েছিলেন কলকাতা পুলিশকে, নিজেদের মেরুদণ্ডকারী রেপ করেছে বলে আমি বাংলার মানুষ দেখতে পেয়েছে, গোটা বাংলার মানুষ দেখতে পেয়েছে আপনাদের প্রতিটা মিথ্যে আগামীকাল আমরা সেই জন্য সিবিআই ভবনে যাচ্ছি, এই কারণে যে এখানে আমরা কোনো রাজনৈতিক দল দেখি না। আমরা ভয়েস অফ অভয়ার পক্ষ থেকে আমরা এখানে চিকিৎসকরা সাধারণ মানুষ সেটা হচ্ছে আমি ডাক্তারবাবুর যে সদিচ্ছা আমি নিঃসন্দেহে সম্মান করছি, কিন্তু তার সঙ্গে এটাও জিজ্ঞাসা করতে চাই 2023 সালে যখন আক্তার আলী এই আরজি করের যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন, তখন আরজি করে ডাক্তাররা তার পাশে দাঁড়াননি কেন? তখন কেন এরা বিবেক হননি? দিনের শেষে কিছুদিন পরে ডাক্তারবাবু আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে, ওই 2000 আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে 2021 সালে থেকে। আবার বলছি সেটা হচ্ছে একদিকে অনন্য, অন্যদিকে একেবারে উডবান 2 একটার পর একটা প্রকল্প চলছে এই একেবারে এই এজেন্সিগুলোর ওপর। তার মানে ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী এবং রোগী প্রত্যেকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই দায় কে নেবে, এই প্রশ্ন রইল। দেখুন, যাবতীয় দুষ্কর্মের জন্য এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে আলাদা ঘর ছিল এই দুষ্কৃতীর, এবং সবথেকে বড় কথা সেইখানকার নানা ভিডিও এখন ভাইরাল হতে শুরু করেছে, যেটা সভ্য সমাজে না দেখা যায় না দেখানো যায়।
ঠিক এই জায়গা থেকে আমি উদাহরণটা টানবো, তার কারণ সংশয়টা অন্য জায়গায়, যে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা কি আদৌ শিক্ষা নিচ্ছি। নয়তো কসবা ল কলেজে যেখানে ওই সিকিউরিটি বাইরে সুরক্ষাকর্মী বসে আছেন এবং ভেতরে দুষ্কর্ম চালাচ্ছেন মনোজিৎ মিশ্র, সেই ঘটনার পর আজকেও কসবা ল কলেজে ওই মনোজিৎ মিশ্রের নাম লেখা যে দেয়াল লিখন এখনও তা জ্বলজ্বল করছে। ভাবা যায়? দেখুন, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গেছে। আরজিকর থেকে কসবা হয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পরপর ঘটনাগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, তা হল ধর্ষণে অভিযুক্ত কিংবা দোষী সাব্যস্তদের দাপট। কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসী পাট্টা চালাতো মনোজিৎ মিশ্র। যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে সেটাই ছিল মনোজিতের যন্তর মন্তর ঘর। ইউনিয়ন রুমের চাবি তার কাছে থাকতো, গার্ডই ঢুকতো না ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি হাসপাতালের 157 নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। রবিবার এখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে। ফার্স্ট ফ্লোরে আউটডোরের ঠিক পাশেই এই 157 নম্বর রুম, এই 157 নম্বর রুমেই অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার নানান দুষ্কর্ম করতেন বলে অভিযোগ, এবং অভিযোগ যে এই রুমেই রবিবার দিন তিনি এখানের যে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী, 2 মহিলা কর্মী যারা অভিযোগ করেছেন, তাদের অভিযোগ যে এই রুমেই তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। হাতে নাতে এখন ধরা পড়ে গেছে, সবাই মিলেই রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে ঝাঁটা হাতে শামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। ধর্ষকদের নেত্রী হচ্ছে মমতা, জাহির আব্বাস তৃণমূলের নেতা, সব জায়গায় এইরকম লোক আছে। আগে মমতাকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। এই মমতা ব্যানার্জি হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর। ঝাঁটা দেখাতে একটা 20 টাকার ঝাঁটা লাগে আর একটা হাত লাগে। ভুলে গেছেন যে এখন উড়িষ্যা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সেটা ধর্ষণ নগরীতে পরিণত হয়েছে। ইউপি আছে শীর্ষে, রাজস্থান আছে দ্বিতীয় স্থানে। এটা তো ভারত সরকারের রেকর্ড। 2.5 মাস আগে কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজে আইন ছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। ঠিক তার পরের দিনই অর্থাৎ 26শে জুন প্রাক্তন টিএমসিপি নেতা এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার দাপট যে কি প্রবল 2.5 মাস পরও তা স্পষ্ট। আজও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিৎ মিশ্রর নাম। কসবা ল কলেজ প্রায় 3 মাস আগে এখানকার একটা ঘটনায় গোটা রাজ্য শিউরে উঠেছিল। কলেজের ভেতর ধর্ষিতা হয়েছিলেন এক ছাত্রী, এক সিনিয়রের কাছে। কলেজের ভেতরে সেই মনোজিতের অলক্ষ্য উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ওই যে দেওয়াল, ক্যামেরা পার্সন প্রীতম দেখাচ্ছে, প্রীতম চক্রবর্তী, সেখানে এখনো জলজল করছে মনোজিতের নাম। মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস। আমরা আজকে সিদ্ধান্ত হয়েছি পুজোর সময় ছুটি আছে, মুছে দেবে। কোনটা? দেওয়ালে যেগুলো লেখা মুছে দেবে পুজোর সময়, তো ছুটি থাকবে তো। কাদের প্রশ্রয় এই অভিযুক্তদের এত রমরমা হয়? তাদের সম্পদ হিসাবে কারা কোন কাজে ব্যবহার করে? ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।